কে নমস্কার, গুরুজনদের প্রণাম। সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুরু করছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে 8ই পৌষ, শুক্রবার, 1428, ইংরেজির 24শে ডিসেম্বর 2021। তিথি মার্গশীর্ষ, কৃষ্ণপক্ষ পঞ্চমী, নক্ষত্র মঘা। সূর্যোদয়ের সময় সকাল 6:17 হয়ে 36 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:54 হয়ে 34 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, দেবারিগণ। রাত্রি 4:10 গতে নরগণ। আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে দণ্ড মহোৎসব উদযাপন। শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর দীক্ষাস্থান গয়া আকাশগঙ্গা পাহাড়ে তার প্রভুর দীক্ষার স্মরণে উৎসব। আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বভারতী, এবং আজকে আপনারা সকলেই জানেন ক্রিসমাস ইভ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে শরণাগত দপ্তরে পৌঁছানোর জন্য। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এবারে তাহলে বলি, যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে কথাবার্তা বলে, আড্ডা মারে। আপনারা নিশ্চয়ই সকলে জানেন, সেই জানা কথাগুলোই আরেকবার বলতে গিয়ে ভুল হয়ে গিয়েছিল। আজ কিন্তু শুক্রবার, মনে আছে তো? আজকে সন্ধ্যের মধ্যে আপনার লেখা পাঠিয়ে দিন 200 থেকে 250 শব্দের মধ্যে মা শারদাকে নিয়ে আপনার অভিজ্ঞতার কথা। মা শারদ উপদেশ কিভাবে আপনার জীবনে কাজে লেগেছে, লাগাতে পেরেছেন অথবা পারেননি, তাই নিয়ে আপনার জীবনের অভিজ্ঞতা নিয়ে 200 থেকে 250 শব্দের মধ্যে আজ সন্ধ্যের মধ্যে আমার দপ্তরে পৌঁছানো চাই। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনের বিষয় হল কংসের জন্ম। এইটুকুই বলে রাখি, কংসের জন্ম। তারপরে তো স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পাঠ, তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের নানান ঘটনা আমরা সাজিয়ে যেরকম পরিবেশন করছি, আপনাদের চিঠির উত্তর, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে এর আগের দিন অর্ধকুমারী বা অর্ধকুমারী দেখা হয়েছিল। এবারে আর একটা নতুন জায়গায় আমরা যাব, স্নানের জায়গা বানগঙ্গা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর পুরাণ চিরন্তন, কিন্তু তার আগে গান। আমি আপনাদের সঙ্গে আছি 7টা পর্যন্ত, আপনাদের সৌমিত্র বসু। কংসের কথা সকলেই জানেন। আমি যদি এখন জিজ্ঞেস করি যে কংস কিভাবে নিহত হয়েছিলেন, আপনারা আমার দিকে একটু তাচ্ছিল্যের হাসি এসে তাকাবেন যে কংস কি করে নিহত হয়েছিল সে তো সকলেই জানে। কিন্তু জানেন কি কংসের জন্ম হয়েছিল কিভাবে? না, নিশ্চয়ই অনেকে জানেন, কিন্তু আমার নিজের ধারণা সবাই জানেন না, অনেকেরই জানা নেই, এটাও একটা ব্যাপার। এবং কংসের জন্মের বৃত্তান্তটা কিন্তু বেশ কৌতূহলোদ্দীপক, বলতে যেটা বোঝায় সেইটা। কংসের বাবার নাম ছিল উগ্রসেন, কিন্তু কংস ঠিক উগ্রসেনের সরাসরি সন্তান নন। কংস উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র, অর্থাৎ উগ্রসেন নন। কংসের জন্ম অন্য এক পিতার ঔরসে। মহারাজ উগ্রসেনের স্ত্রী, তার নাম অন্য কোনো পুরাণে ঠিকমতো জানা যায় না, কিন্তু পদ্মপুরাণে জানা যাচ্ছে যে তার নাম হচ্ছে পদ্মাবতী। তো তিনি একবার পর্বতের শোভা দেখবার জন্য একটা জায়গায়, সুজামুন বলে একটা পর্বত, সেইখানে গিয়েছেন। এই জায়গাটা মোটামুটি ওই রাজস্থানের কাছাকাছি আর কি, আবু পাহাড়ের কাছাকাছি কোনো একটা জায়গা হবে।
তো সেখানে গেছেন, কি খুব ভাল লেগেছে। মানে বুঝতেই পারেন আপনারা, একেবারেই অন্তঃপুরের মধ্যে থাকেন, সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছেন, বেরিয়ে এসে এইরকম চারপাশে পাহাড়, গাছপালা, প্রকৃতি, হয়তো নদী, মাঠ, এসব দেখে খুব ভালো লাগছে। তো তিনি তো খুব দৌড়দৌড়ি করে বেড়াচ্ছেন, এখান থেকে ওখানে যাচ্ছেন, মানে রানীর পোশাকটা খসে গেছে যাকে বলে আর কি, একেবারে সাধারণ একটা মেয়ের মতনই হয়ে গেছেন। আর এই অবস্থায় উগ্রসেন তার কাছে নেই। উগ্রসেন রাজা, উগ্রসেন অন্য একটা জায়গায় রয়েছেন, বা আসেন উনি হয়তো। তো সেইটা নিয়ে তার খুব মনে হচ্ছে, এই সময় যদি স্বামী আমার কাছে থাকতেন তাহলে কত ভালোই না হতো, এরকম সব মনে টনে হচ্ছে। সেই মুহূর্তে রথ থেকে নেমে এলেন একজন, তিনি হচ্ছেন সৌভপতি দ্রুমিল। সৌভপতি দ্রুমিল হচ্ছেন ওই উগ্রসেনেরই অধীনস্থ একজন রাজা, ওই অঞ্চলের রাজা। তো দ্রুমিল নেমে এসেছেন। দ্রুমিল নেমে এই যে মেয়েটিকে দেখছেন, মেয়েটি দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে, উনি জানেন যে রানী, উগ্রসেনের রানী, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দ্রুমিল মনে মনে এই যে পদ্মাবতী, উগ্রসেনের স্ত্রী, তাকে কামনা করলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে কামনা করলেই তো হলো না, পদ্মাবতী রাজি হবেন কেন? তিনি উগ্রসেনের স্ত্রী। তখন দ্রুমিল যেটা করলেন সেটা হচ্ছে উগ্রসেনের ছদ্মবেশ গ্রহণ করলেন। এরকম ছদ্মবেশ তখনকার দিনে লোকজনেরা গ্রহণ করতেন। আপনারা জানেন যে ইন্দ্র তো গৌতম মুনির ছদ্মবেশ ধারণ করেছিলেন অহল্যার কাছে যাওয়ার সময়। ছদ্মবেশ ধারণ করলেন এবং তারপর পদ্মাবতীর সঙ্গে মিলিত হলেন। তারপর কি হলো বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবে। একটু গান শুনে নিক, তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দ্রুমিল, তিনি উগ্রসেন পত্নী পদ্মাবতী, তার সঙ্গে মিলিত হলেন, তার সঙ্গে অনেক আমোদ আহ্লাদ হলো, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত হলো। এমনিতে পদ্মাবতী খুব বুঝতে পারেননি যে ইনি যে উগ্রসেন নন, সেটা বুঝতে পারেননি। কিন্তু একটা সময় তিনি ধরে ফেললেন যে না, এ তো উগ্রসেন নয়। তখন তিনি অসম্ভব রেগে টেগে গিয়ে বললেন যে তুই কে এমন করে আমার স্বামীর রূপ ধারণ করে আমার সতীত্ব নষ্ট করলি? আমার আত্মীয় স্বজন এখন আমাকে কি বলবে? আর সেই সমস্ত নিন্দাবাদ শুনে আমি কিভাবেই বা বেঁচে থাকবো? বলে চূড়ান্ত গালাগাল দিয়ে যাচ্ছেন আর কি সেই দ্রুমিলকে। বলেই যাচ্ছেন। স্বভাবতই প্রতারিত হয়েছেন এবং শারীরিক সম্পর্ক ঘটে গেছে একটা। আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি অসম্ভব রাগ তৈরি হতে পারে একটা মেয়ের মনের মধ্যে। তো অনেকক্ষণ ধরে অনেক কটু কথা শুনেছেন দ্রুমিল। তারপরে হঠাৎ একটা সময় ধৈর্য হারিয়ে বলে উঠলেন যে শোনো, অনেকক্ষণ ধরে তুমি বিজ্ঞের মতো কথা বলছো। আমি কিন্তু সামান্য মানুষ নই, আমি সৌভপতি দ্রুমিল। শোনো, দেবতা দানবদের সঙ্গে একটু ব্যভিচার করলে তোমার মতো মানুষের এমন কিছু একটা দোষ হয়ে যায় না। তুমি কে যে আমাকে বড় মুখ করে জিজ্ঞেস করলে? কাসিয়া তুয়াং, তুই কার ছেলে? কে তুমি? শোনো, এই যে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে কাসিয়া তুয়াং, এইখান থেকে তোমার যে ছেলে হবে আমাদের মিলনের ফলে, সেই ছেলের নাম হবে কংস। এই হলো কংসের জন্ম বৃত্তান্ত। তবে একটা কথা গল্পের শেষটা বলে রাখা উচিত, উগ্রসেনের পত্নীও কিন্তু দ্রুমিলকে সহজে মুক্তি দেননি। তিনি ঘোষণা করলেন যে দ্রুমিলের ঔরসে যে পুত্র সন্তানটি তার গর্ভে জন্ম নেবে সে কিছুমাত্র মাতৃস্নেহ লাভ করবে না। অর্থাৎ আমি তাকে ভালোবাসবো না, আমি তাকে নিজের সন্তান বলে মনে করব না। এই পর্যন্ত ঠিক আছে। আর একটা অভিশাপ দিলেন। সে অভিশাপটা হচ্ছে, ভবিষ্যতে যদু বৃষ্ণি বংশজাত এক পুরুষ সেই সন্তানকে হত্যা করবে। অর্থাৎ কৃষ্ণের হাতেই যে কংসের মৃত্যু হবে সেটা কংসের মা অভিশাপ দিয়ে গিয়েছিলেন।
শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের চিঠি পড়তে বসেছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এই চিঠিটি স্বামীজি লিখেছেন স্বামী ব্রহ্মানন্দকে, লিখেছেন 4 অক্টোবর 1895 খ্রিস্টাব্দে। পড়ি। দাদা, না হয় রামকৃষ্ণ পরমহংস একটা মিছে বস্তুই ছিল, না হয় তার আশ্রিত হওয়া একটা বড় ভুল কর্মই হয়েছে, কিন্তু এখন উপায় কি? একটা জন্ম না হয় বাজেই গেল, মরদের বাত কি ফেরে? 10 স্বামী কি হয়? তোমরা যে যার দলে যাও, আমার কোনো আপত্তি নাই, কিছুমাত্র নাই। তবে এ দুনিয়া ঘুরে দেখছি যে তার ঘর ছাড়া আর সকল ঘরেই ভাবের ঘরে চুরি। তার জনের উপর আমার একান্ত ভালোবাসা, একান্ত বিশ্বাস। কি করিব? একঘেয়ে বলবে, কিন্তু ওইটি আমার আসল কথা। যে তাকে আত্মসমর্পণ করেছে তার পায়ে কাঁটা বিঁধলে আমার হাড়ে লাগে। অন্য সকলকে আমি ভালোবাসি, আমার মতো অসাম্প্রদায়িক জগতে বিরল, কিন্তু ওইটুকু আমার গোঁড়ামি, মাপ করবে। তার দোহাই ছাড়া কার দোহাই দেব? আসতে জন্মে না হয় বড় গুরু দেখা যাবে। এ জন্ম এ শরীর সেই মূর্খ বামুন কিনে নিয়েছে। পেটের কথা খুলে বললুম দাদা, রাগ করো না। আমি তোমাদের গোলাম যতক্ষণ তোমরা তার গোলাম। এক চুল তার বাইরে গেলে তোমরা আর আমি এক সমান। সমাজ ফমাজ যত দেখছো দেশ বিদেশে, সব যে তিনি গিলে রেখেছেন দাদা। মা ওই বইতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। আজ বা কাল ওসব তোমাদের অঙ্গে মিশিয়ে যাবে যে। হায় রে অল্প বিশ্বাস। তার কৃপায় ব্রহ্মাণ্ডাং গোষ্পদায়তে। নিমক হারাম হয়েও না, ও পাপের প্রায়শ্চিত্ত নেই। নাম যশ সুকাজ যজ্জুহোসি যত্তপত্যসি যদস্নাসি ইত্যাদি সব তার পায়ে সঁপে দাও। আমাদের আর কি চাই? তিনি শরণ দিয়েছেন, আবার কি চাই? ভক্তি নিজেই যে ফলস্বরূপা, আবার চাই কি? এ ভাই, যিনি খাইয়ে পরিয়ে বুদ্ধিবিদ্যা দিয়ে মানুষ করলেন, যিনি আত্মার চক্ষু খুলে দিলেন, তাকে দিনরাত দেখলে যে জীবন্ত ঈশ্বর, যার পবিত্রতা আর প্রেম আর ঐশ্বর্য রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, চৈতন্য প্রভৃতিতে এক কণা মাত্র প্রকাশ, তার কাছে নিমক হারামি। স্বামী ব্রহ্মানন্দকে লেখা স্বামী বিবেকানন্দের চিঠি পড়ে শোনালাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর চোখে কি ছিলেন তার একটা রূপ পাওয়া যায় চিঠির এই অংশটা থেকে। আরো অনেক কথা লিখেছিলেন তিনি, সেগুলো পরে কোনো একটা সময় পড়া যাবে। তাহলে আপাতত একটু গান শুনি, তারপর স্বামী বিবেকানন্দ যার কথা লিখেছেন এই চিঠিতে, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের কিছু কিছু ঘটনা আপনাদের শোনাব। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রথম যে ঘটনাটির কথা বলবো, গদাধর তখন দক্ষিণেশ্বরে আছেন, কিন্তু দক্ষিণেশ্বরে তার পাগলামি বেড়ে গেছে। সেই জন্য মা চন্দ্রমণি তাকে নিজের কাছে আনিয়ে নিয়েছেন, কিন্তু পাগলামি তো সারছে না। তখন ঠিক করা হলো যে ওঝা ডাকা হবে, চণ্ড নামাতে হবে। চণ্ডর ওঝা, সে মস্ত বড় গুণিন, তন্ত্রে মন্ত্রে নিপুণ একেবারে। তো সে চণ্ড নামবে, চণ্ড এসে বলবে যে কি হয়েছে গদাধরের, কিভাবে তাকে সারানো যায়, এই সমস্ত চণ্ড এসে বলে দেবে। তো গ্রামের লোকজন এসে ভিড় করেছে। এইবারে তো অসুখ বিসুখ সেরে যাবে গদাধরের। পুজো হলো, যা যা কিছু হবার হলো। চণ্ড এসে অধিষ্ঠান করলো শূন্যে। তা ওঝাকে বলল যে ওকে ভূতে পায়নি, ওর কোনো আদিব্যাধি নেই। তারপরে গদাধরকে বলল, কি হে সাধু, সাধুই যদি হবে তত অত সুপুরি খাও কেন? গদাধর খুব সুপুরি খেত।
যখন তখন সুপুরি খেত। তো সে তো শুনে অবাক। তো সেই চন্ড বলছে, বেশি সুপুরি খেও না, কাম বাড়ে। সুপুরি ত্যাগ করলো গদাধর। কিন্তু এই যে ভূত হয়নি, ভূত তার ঘাড়ে চাপেনি, ঠিক আছে। গ্রামের দুধারে দুটো শ্মশান আছে, একটা ভূতির খাল আর একটা বুধুই মোড়ল। দিন রাতের বেশিরভাগ সময় গদাধর শ্মশানে গিয়ে থাকে, হাঁড়ি করে মিঠাই নিয়ে যায়, ওই শেয়াল আর ভূতেদের ভোগ দেয়। যে হাঁড়িটা শেয়ালের জন্য, কোত্থেকে দলে দলে শেয়াল এসে খেয়ে যায় নিশ্চিন্তে, আর যে হাঁড়ি ভূত প্রেতের জন্য নিয়ে যায় তা হঠাৎ শূন্যে উঠে হাওয়ায় মিলিয়ে যায়, আর তার কোনো পাত্তা পাওয়া যায় না। কখনো কখনো স্পষ্ট সাক্ষাৎ হয় পিশাচদের সঙ্গে, তাদের সঙ্গে ঠাট্টাই আর কিও হয়। একদিন অনেক রাত হয়ে গেছে, গদাধরের বাড়ি ফেরার নাম নেই। মায়ের কাছে ছোট ছেলে, চিরকালই ছোট ছেলে, তো চন্দ্রমণি রামেশ্বরকে বললেন, যা তো শ্মশানে, যা তো শ্মশানে গিয়ে ওখানে বসে আছে, ওকে নিয়ে আয়। তো রামেশ্বর গেছে শ্মশানে, গিয়ে ডাকছে, গদাই, গদাই, ওরে গদাই রে, গদাই আছিস? শ্মশানের অন্ধকারের ভেতর থেকে গদাই বলল, যাই গোদাদা যাই, এদিক পানে এগিয়েও না, আমার সঙ্গে এঁটে উঠছে না, তাই তোমার এরা অনিষ্ট করবে, তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। হ্যাঁ, শ্মশানের ভূত প্রেতেরা গদাইকে ভয় করত, অন্য কাউকে হয়তো রেয়াত করবে না। শুনলেন ঠাকুর রামকৃষ্ণের জীবনের কথা। একটি আরো কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। শুনছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ছোটবেলার নানান গল্প কথা। তার বিয়ের কথা বলি। বিয়ের কথা, বিয়েতে কিন্তু গদাধরের খুব উৎসাহ। বিয়ে হবে, বিয়ে হবে, আমার বিয়ে হবে খুব, মানে বাড়ির লোক একটু লুকিয়ে লুকিয়ে সম্বন্ধ করছিল, কিন্তু গদাধর শুনে খুব লাফাতে লাগলো, আমার বিয়ে হবে। তো যাই হোক, বিয়ে হচ্ছে। বিয়ের যা প্রথা, 27 কাঠি জেলে ওরা বরকে প্রদক্ষিণ করছে, হঠাৎ জ্বালা কাঠি লেগে গদাধরের হাতে বাঁধা হলদে মাখানো মাঙ্গলিক সুতোটা পুড়ে গেল। এটা কি হলো? ভালোই হলো গো, অবিদ্যা বন্ধন ছিন্ন হয়ে গেল, অবিদ্যা বন্ধন ছিন্ন হয়ে গেল। এই একটা ঘটনা ঘটেছিল গদাইয়ের বা গদাধরের বিয়ের সময়। তার হাতে বাঁধা হলুদ মাখানো মাঙ্গলিক সুতো পুড়ে গিয়েছিল। তো যাই হোক, বাসর সাজাচ্ছে মেয়েরা, ওদিকে নিমন্ত্রিতদের পাত পড়েছে। তো বাসরে মেয়েরা যেমন তখনকার দিনে বড়দের বলতো যে গান ধরো একখানা, তো মেয়েরা সব নানান রকম ঠাট্টা মস্করা করছে, যে না বাসর ঘরেই তো মেয়েদের তখনকার দিনে একটা স্বাধীনতা থাকতো ঠাট্টা মস্করা মজা করবার। তো সবাই বলল যে, ওগো নতুন বর, গান করো, গান করো, গান করো, একটা গান করো দিকনি, রসের গান করো একটা। গদাই বলল, হ্যাঁ গান গাইব, তো গাইব বলে শ্যামা সঙ্গীত শুরু করল বাসর ঘরে। শ্যামা সঙ্গীত, সে কি গান! যারা খাচ্ছিল খাওয়া ভুলে স্তব্ধ হয়ে শুনতে লাগলো। বাসর ঘরের মেয়েরা সব রঙ্গ ভুলে একেবারে পাথরের মতো তাকিয়ে রইল মুখের দিকে। গদাধর তন্ময় বিভোর বাহ্য জ্ঞানহীন হয়ে গাইছে, গাইতে গাইতে লুটিয়ে পড়ে ওই মেয়েদের প্রণাম করছে। মা, মা, মাগো, মাগো, সর্বত্র তুই, সর্বত্র তুই মা, সর্বত্র তুই। এই হলো গদাধরের বিয়ের গল্প। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আরো দুটো গল্প বলবো আপনাদের। গানের পর ফিরে আসছে আবার আর একটা গল্প বলবার জন্য। বিয়ে হয়ে গেছে, নতুন বউ এসছে। তখনকার দিনে না এটা খুব হতো, জানেন তো, মানে আমিও দেখেছি আমার আত্মীয় স্বজনদের মধ্যেও, যে বিয়ের কনেকে যে গয়নাটা দেওয়া হলো, সে গয়নাটা হয়তো দেওয়ার সামর্থ্য নেই, তখন এর ওর বাড়ি থেকে, আত্মীয় স্বজনদের বাড়ি থেকে চেয়ে চিনতে এনে গয়না টয়না পরিয়ে বিয়েটা পার করে দেওয়া হলো, তারপর গয়নাটা খুলে দিয়ে আবার তাদের ফেরত দিয়ে দেওয়া হতো।
তো চন্দ্রমণির তো টাকা পয়সা কিছু নেই, এদিকে নতুন বউ, তাকে তো গয়না দিতেই হবে। ফলে চন্দ্রমণি ওই লাহাবাবুদের কাছ থেকে গয়না টয়না সব নিয়ে এসেছেন, নিয়ে এসে সারদাকে বিয়ের সময় পরিয়েছেন। তো বেশ, পরিয়েছেন। এইবার বিয়ে তো হয়ে গেছে, পরদিন তো সকালবেলা লাহাবাবুদের সব গয়না ফেরত দিতে হবে। কিন্তু কোন মুখে ওই কচি গা থেকে গয়নাগুলো খুলে নেব, তিনি তো কিছুতেই ভেবে পাচ্ছেন না কি করবেন কি করবেন। তো গদাই বলল, মা তুমি এরকম করছো কেন, তোর মুখটা কেন শুকনো লাগছে, কি ভাবছো? তো চন্দ্রমণি বলি করে বলেই ফেললেন যে এরকম একটা ব্যাপার, গয়নাগুলো তো ফেরত দিতে হবে লাহাবাবুদের, কিন্তু বাচ্চা মেয়ে, নতুন বউ, তার গা থেকে গয়নাগুলো খুলে নেব, সে কান্নাকাটি করবে, কি করা যায়? তো গদাই বলল, ও তুমি কিছু ভেবো না, ও আমি খুলে নেবো, চিন্তা করো না। সারদা ঘুমিয়ে পড়েছে, অঘোরে ঘুমোচ্ছে। গদাধর ডান হাতখানি আলগোছে আলতো করে তুলে ধরেছে, সন্তর্পণে খুলে নিচ্ছে গয়না। তেমনি একসময় আবার বাঁ হাত থেকে ক্রমে ক্রমে সব গয়নাগুলো খুলে নিল। সারদা ঘুমাচ্ছে। ঘুম থেকে জেগে উঠে টের পেল, একে আমার গায়ে গয়না কি হলো, কে নিল আমার গয়না? চন্দ্রমণি তো বুক ফেটে যাচ্ছে। সারদাকে কোলে বসিয়ে আদর করতে লাগলেন, বললেন, গেছে তুমি কেঁদো না, এর চেয়ে ভালো গয়না কত দেবে তোমাকে তোমার গদাই? তা ঠাকুর দিয়েছিলেন, মা সারদার জন্য গয়না গড়িয়ে দিয়েছিলেন, এবং তার বলা ছিল যে ডায়মন্ড কাটা গয়না দিতে হবে। তখনকার দিনের ফ্যাশন ছিল ডায়মন্ড কাটা গয়না। সেই গয়না মা সারদাকে গড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন ঠাকুর। শুনলেন, আরো একটা গল্প বাকি আছে, সেই গল্পটা বলবার জন্য আবার ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এইবার রামকৃষ্ণ কথা 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। মথুরবাবু তো অসম্ভব ভক্তি করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে, খুব ভালোবাসতেন সবটাই। তো তিনি একটা খুব দামি শাল কিনে এনেছেন, মানে তখনকার দিনে ভেবে দেখুন, তখনকার দিনে এই শালটার দাম হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, তো বললেন যে তোমার জন্য এই শালটা এনেছি, তুমি পরো, আমার খুব ভালো লাগবে, খুশি হব খুব, পরো, এই দেখো 1000 টাকা দাম। তা সে গায়ে দিয়ে গদাধর, তার কি আনন্দ, ও দেখো 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 দেখো, আরে শুনেছিস 1000 টাকা দাম এই শালের, আমার শাল আমার জন্য নিয়ে এসছে, 1000 টাকা দাম, খুব লাভাচ্ছে। পরক্ষণে একটা অন্য চিন্তা এলো, এই শালের মধ্যে আছে কি? কতগুলো ছাগলের লোম বই তো কিছু নয়, তারই এত চটকদারি, শীত ঠেকাতে সামান্য একখানা কম্বলই তো যথেষ্ট। এই খালে ঈশ্বর স্পর্শ পাওয়া যাবে, বরং বিকার বাড়বে তো, মনে হবে আমি একজন মস্ত এলেমবাজ, যার সকলের চেয়ে বড়, আমি একজন কেষ্টবিষ্টু। আরে বিকার হলে কি বলে, আমি 5 সের চালের ভাত খাবো রে, আমি 1 জালা জল খাবো রে। বদ্যি বলে, বেশ তো খাবি, নিশ্চয়ই খাবি, বলে বদ্যি নিজে তামাক খায়, বিকারের পরে কি বলবে তার জন্য অপেক্ষা করে। হঠাৎ গা থেকে শালখানা নিয়ে মাটিতে আবার ছুঁড়ে ফেলে দিল গদাধর, থুতু ফেলতে লাগলো তার উপর, পা দিয়ে মাড়িয়ে ঘষতে লাগলো ধুলোয়। তাতেও খামতি নেই, আগুনে পুড়িয়ে ছাই করে ফেলবো এই জঞ্জাল। একজন ছুটে গিয়ে উদ্ধার করলো শালটা, মথুরবাবুকে বলল যে দেখুন কি করেছে পাগলা ঠাকুর, সে আপনার 1000 টাকার শাল আপনি দিয়েছেন, সেটাকে নিয়ে এরকম করেছে। মথুরবাবু বললেন, বেশ করেছে, ঠিক করেছে, যেমনটি চেয়েছিলাম তেমনটি করেছে। শেষ হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা।
আপনাদের চিঠি পড়ি। রেডিও চলছে, হঠাৎ শুনলাম আপনার ঘোষণা। অনেকেই অবাক হবেন, অনেকের হারিয়ে যাওয়া চিঠি আজ পড়ছি। ডাক্তারবাবুর চিঠিটা পড়ে গানের আগে আমার নাম উচ্চারণ, চোখ গোল গোল। ছুটলাম ওপরে কর্তাকে জাগাতে। উঠলো কি না উঠলো সে কথা চিন্তা না করে ছুটে এলাম নিচে, একেবারে রেডিওর সামনে, কারণ সাউন্ড খুব হেরফের করে। স্তব্ধ হয়ে শুনতে লাগলাম। মনে হলো বাঘিনী তার শাবককে স্থানান্তরে নিয়ে যাওয়ার সময় কঠোরভাবে নয়, শিথিলভাবেও নয়, পরম আদরে তার মুখগহ্বরে ধরে নিয়ে যায়। আপনিও তেমনি আমার কবিতার শব্দগুলো ব্যাকগ্রাউন্ড সেতারের মূর্ছনা সহ যথাযথ উচ্চারণে ফুটিয়ে তুললেন অন্তর্নিহিত ভাবটি। রচনা যেমন কবি বা লেখকের কৃতিত্ব, তেমনি আবৃত্তিকারের কৃতিত্ব তাকে আসল রূপে শ্রোতাদের সামনে তুলে ধরা। আপনি একজন নাট্য ব্যক্তিত্বের গুণে আমার কবিতাটি মূর্ত করে তুলেছেন। শেষে আপনার অমায়িক হাসি। সকাল সকাল সুরভি স্নাত হলাম। এমনি করেই সকলকে ভরিয়ে তুলুন, জনমানসে ভেসে চলুক আপনার হাসির রেশ। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। ইতি চৈতালি বাগচি, হাজরাপাড়া লেন, বালি, হাওড়া। আপনি আমাকে যে সম্মান দিয়েছেন, একজন কবি তার কবিতাটি ঠিক মতো পড়তে পেরেছি এই কথা যখন তিনি বলেন, তখন তো তিনি আসলে আবৃত্তিকারকে সম্মানিতই করেন। তার জন্য আমার নমস্কার জানবেন। শেষ করলাম চিঠিপত্র। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু শুরু করছে বাইরে দূরে। গতকাল দেখা হলো অর্ধকুমারী বা অর্ধকুঁয়ারি, যেখানে বৈষ্ণোদেবী কাল ভৈরবের কাছ থেকে নিস্তার পাওয়ার জন্য 9 মাস ধরে ছিলেন। তারপর সেখানকারই গুহার মুখে তার গলা কেটে ফেলেন। এবার আর একটা জায়গায় যাব, সেটাও তীর্থক্ষেত্র। বহু মানুষ সেখানে আসেন পুণ্য অর্জন করবার জন্য। চরণ পাদুকা জায়গাটার নাম। নামটা শুনেই তো খানিকটা আন্দাজ করতে পারছেন এখানে কি থাকতে পারে। ব্যাপারটা ওই কালভৈরবের তাড়ায় দেবী এখানেও নাকি থেমেছিলেন। পাথরের গায়ে তার পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। সেই পায়ের ছাপের পুজো হয়। না, সেখানে যাব, নিশ্চয়ই যাব, কিন্তু সেখানে যাবার আগে একবার বানগঙ্গাটা ঘুরে নি। চলুন না, শুধু ঘুরে নিলে তো চলবে না। বৈষ্ণোদেবীকে দর্শন করবার আগে এই বানগঙ্গার জলে স্নান করে নিতে হবে তো। চলুন তাহলে বানগঙ্গা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আমরা রওনা হলাম এখন বানগঙ্গার দিকে। তো 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এই যে গঙ্গা, গঙ্গা বললে অবশ্য একটু বাড়াবাড়ি মনে হবে। চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা একটা ছোট সরোবরের মতন। পাহাড়ের কোন ভেতর থেকে তিত্তির করে পাথর ভিজিয়ে বয়ে আসছে স্বচ্ছ জলের ধারা, এসে জমা হচ্ছে একটা সরোবরের মতো জায়গায়। সেটাই বানগঙ্গা। এমনিতে বড় রাস্তা দিয়ে যাচ্ছি, দুপাশে দোকানপাট। রাস্তার উপরে ডান দিকে লেখা রয়েছে বেদিং ঘাট। সেই ডান দিকে বেঁকে গেট দিয়ে ঢুকে পড়ে একটু এগুলেই স্নানের ঘাট। একে কেউ কেউ বালগঙ্গা নামেও ডেকে থাকেন। যদি জিজ্ঞেস করেন যে কোন নামটা ঠিক, তাহলে বলবো দুটোই ঠিক। দুটো নামকরণের পেছনেই কিছু যুক্তি আছে। এই বানগঙ্গা কিন্তু প্রাকৃতিক কোন নদী নয়। দেবী এই গঙ্গাকে তৈরি করেছিলেন, সেটাই কিংবদন্তি। আপনারা তো জানেন, গতকালই বলেছি, দেবীর সঙ্গে ছিলেন হনুমান। দেবী যখন অর্ধকুঁয়ারি গুহায় বিশ্রাম করছিলেন, তখন হনুমান তাকে পাহারা দিচ্ছিলেন। তা এখানে হনুমান আর দেবী দুজনে মিলে যাচ্ছেন। হনুমানের যেতে যেতে খুব তেষ্টা পেয়েছে। তিনি দেবীকে বললেন যে আমাকে একটু জল খাওয়াতে পারেন, বড্ড তেষ্টা পেয়েছে। চারদিকে কোথাও তো জল নেই, অথচ ভক্তের তেষ্টা পেয়েছে। দেবী তো চুপ করে থাকতে পারেন না। তিনি হাতের বান দিয়ে মাটিতে আঘাত করলেন, আর মাটির তলা থেকে কলকল করে বেরিয়ে এলো জল। সেই জলে তেষ্টা মেটালেন হনুমান।
যেহেতু দেবীর বানে এই গঙ্গার উৎপত্তি, তাই এর নাম বানগঙ্গা। আর যখন গঙ্গা বয়ে যেতে লাগলো, তখন দেবীও এই জলে নিজের চুল ধুয়ে ফেললেন। দেবীর চুল বা বাল ধৌত করেছিল বলে এই গঙ্গার নাম বাল গঙ্গা। তবে বানগঙ্গা নামটার প্রচলনই বেশি। তাহলে চলুন যাওয়া যাক বানগঙ্গায়। না, পাহাড় আছে, জঙ্গল আছে, সেগুলো তো ঠিকই আগের মতোই আছে, কিন্তু সেই পৌরাণিক আমেজ তো আর পাবেন না। বানগঙ্গায় এখন ভিড় ভিড় ভিড়, প্রচুর ভিড়, প্রচুর তীর্থযাত্রী, তাদের জন্য দোকানপাট, পাকা বাড়ি, বাঁধানো রাস্তা ইত্যাদি ইত্যাদি সব আছে। যাই হোক, জলে নেমে পড়ুন। আরো অনেকে নেমেছেন তো জলে, দারুণ লাগবে। কিন্তু যেখানে চান করছেন তার ঠিক পেছনে দেখুন 2-3টে বড় বড় পাথর, প্রায় গড়িয়ে নামবে বলে মনে হচ্ছে এক আধটা। তার গা ঘেঁষে উঠে গেছে সবুজ পাহাড়, একেবারে সে নীল আকাশ পর্যন্ত। তবে জলে নামবার সঙ্গে সঙ্গে যদি অন্তরাত্মা হাড়ে হাড়ে খটাখট করতে থাকে, তার দায় কিন্তু আপনাদের সৌমিত্র বসু নিতে পারবে না। তো এমনিতে ব্যবস্থা বেশ ভালো। স্নান করে উঠে জামা কাপড় ছাড়বার ভালো ব্যবস্থা আছে, ছেলেদের জন্য, মেয়েদের জন্য তো বটেই। এই দেখুন, বলতে বলতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বানগঙ্গাতেই আজকের কথা শেষ হয়ে গেল। তো কিন্তু চরণ পাদুকা, আচ্ছা ঠিক আছে, চরণ পাদুকার কথা বরং আগামীকাল হবে, কেমন? তাহলে বলে রাখি এবার, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের ফেসবুকের ঠিকানা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। সেই ঘোষণাটা করে দিই, সামনের রবিবার মা শারদার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমাদের নিবেদন, মানে আপনাদের নিবেদন, আপনারা চিঠি লিখবেন আপনার চোখে মা শারদা। মা শারদার কোন উপদেশ আপনার মনে হয়েছে আপনার জীবনে সবচেয়ে ভালো করে খাটানো উচিত, কতটা খাটাতে পারেন, কতটা পারেন না, এই নিয়ে আপনাদের লেখা শুক্রবার সন্ধ্যের মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তাহলে অপেক্ষা করে থাকবো চিঠির জন্য। 26 তারিখের চিঠি মা শারদাকে নিয়ে ভরে উঠবে, এবং নিশ্চয়ই সেটাই হবে আমাদের মা শারদার প্রতি শ্রেষ্ঠ অর্ঘ্য। খুব ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। নমস্কার। এই নমস্কার, গুরুজনদের প্রণাম। সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শুরু করছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে।